আজ 15ই আগস্ট শনিবার সকল দর্শককে জানাই 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন। রেজিনগর উপনির্বাচনে প্রচারে নামলো হুমায়ুন কবির। ছেলে গোলাম নবী আজাদের সমর্থনে দেওয়াল লিখন শুরু। অমিত শাহের প্রশংসায় সায়নী ঘোষ বিরোধীদের নিশানা। অমিত শাহ জবাব দিতে ভয় পান না, বিরোধীরাই শুনতে ভয় পান। 16ই আগস্ট থেকে বাংলায় চালু আয়ুষ্মান ভারত। 1.5 কোটি পরিবার এবং 6 কোটি মানুষ পাবেন এই সুবিধা। অভয়াকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি অগ্নিমিত্রা পালের। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে ধীরে ধীরে জমতে শুরু করেছে রাজনৈতিক প্রচার। এবার নির্বাচনী প্রচারে দেওয়াল লিখনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাঠে নামলো আম জনতা উন্নয়ন পার্টি। দলের মনোনীত প্রার্থী গোলাম নবী আজাদ রমিনের সমর্থনে রেজিনগরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। হুমায়ুন কবিরের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, রেজিনগরের বিভিন্ন পাড়া, অলিগলি এবং জনবহুল এলাকায় দলের প্রতীক এবং প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছেন দলের কর্মী ও সমর্থকেরা। এই কর্মসূচিকে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই উল্লেখ করা হয়েছে। গোলাম নবী আজাদ হুমায়ুন কবিরের ছেলে, তাকে প্রার্থী করে ইতিমধ্যেই প্রচারে নেমেছেন বাবা হুমায়ুন কবির। দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হওয়া এই প্রচার আগামী দিনে আরো বিস্তৃত হয় কিনা এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রেজিনগর উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচারের ছবিও ক্রমশ স্পষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত ভোটারদের রায়ে রেজিনগরে কার পক্ষে সমর্থন চায় সেটাই হবে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, এই উপনির্বাচনে হুমায়ুনের ছেলে কি জিতবে? কমেন্ট করে জানান। অমিত শাহের প্রশংসায় সায়নী ঘোষ। সংসদের বাদল অধিবেশন শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ সায়নী ঘোষ। তার দাবি, অমিত শাহ কখনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে পিছিয়ে যান না, বরং বিরোধীরাই তার জবাব শুনতে চান না। বৃহস্পতিবার কোনো নির্দিষ্ট আলোচনা ছাড়াই সংসদের বাদল অধিবেশন শেষ হয়। সায়নী ঘোষের মতে এবারের অধিবেশন অত্যন্ত দুর্বল হয়েছে এবং বিরোধীদের হইচই ও বাধার কারণে সংসদের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। একাধিক বিল পাশ হলেও বিরোধীদের একটি বড় অংশ সেই প্রক্রিয়ায় অংশ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। পিআরএস লেজিসলেটিভ রিসার্চের তথ্য অনুযায়ী লোকসভা নির্ধারিত সময়ের মাত্র 15% কাজ করতে পেরেছে, রাজ্যসভা করেছে 33% কাজ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অবশ্য সরকারের হিসাবে লোকসভার উৎপাদনশীলতা 19% এবং রাজ্যসভার 39% বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে সায়নীর অমিত শাহর প্রশংসা রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। সংসদ অচল থাকার দায় তিনি মূলত বিরোধীদের ওপরই চাপিয়েছেন। আগামী 16ই আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এই দিনটি আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। প্রকল্পের আওতায় প্রায় 1.5 কোটি পরিবার এবং 6 কোটি মানুষ যুক্ত হবেন। প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন এবং পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা থাকবে না। কেন্দ্রীয় মানদণ্ডের বাইরে থাকা নাগরিকদের জন্য একই দিনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা চালু হবে। সেখানে বার্ষিক 5 লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্য সুরক্ষা মিলবে। 16ই আগস্ট থেকে 70 বছরের বেশি বয়সী প্রত্যেক নাগরিককেও আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 2 থেকে 3 মাস স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা একসঙ্গে চলবে। রাজ্যের 1930টি হাসপাতাল প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অভয়াকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুলে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার অভয়াকাণ্ডে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অগ্নিমিত্রা পালের প্রশ্ন, নির্মল ঘোষদের গ্রেপ্তার করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন কেন? তার দাবি, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন এবং অভয়ার ঘটনায় তারও ভূমিকা ছিল। নির্মল ঘোষ ও সোমনাথ দেকে গ্রেপ্তারের দাবি থাকলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার বলে মন্তব্য করেন তিনি। গত 9ই আগস্ট পানিহাটিতে অভয়া স্মরণ সভায় শুভেন্দু অধিকারী পুলিশকে নতুন কেস চালু করে দ্রুত অ্যাকশনে নামার নির্দেশ দিয়েছিলেন। এরপর তিলোত্তমার বাবা নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে এবং রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। তবে এখনো অধরা সোমনাথ দে। 2027 শিক্ষাবর্ষে কন্যা রত্নদের অনুদান 1000 থেকে বেড়ে 2000 টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ধনধান্য স্টেডিয়ামে শুক্রবার পালিত হলো কন্যা রত্ন দিবস।
রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী মালতী রাভা রায়। অনুষ্ঠানে নারী শিক্ষা এবং ক্ষমতায়নের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নারী শিক্ষার প্রসার এবং ছাত্রীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। কোনো ছাত্রী যাতে আর্থিক কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেন, সেই বিষয়েও বিভিন্ন আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরে মোট 20,13,000 ছাত্রীর জন্য আগের সরকারের কর্মসূচির আওতায় অর্থ প্রদান করা হচ্ছে। এর মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এদিন 10 লক্ষের বেশি ছাত্রীকে অর্থ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিদ্যালয়গুলির তরফে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন হলে বাকি ছাত্রীরাও দ্রুত টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আর্থিক সহায়তার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তার দাবি, উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের 50,000 টাকা দেওয়ার বিষয়ে বাজেটে অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দের নামে নতুন একটি স্কিম চালু করা হয়েছে বলেও জানান তিনি। উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক পড়ুয়াদের যাতে অর্থের অভাবে থমকে যেতে না হয়, সেই লক্ষ্যে এই প্রকল্পে 100 কোটি টাকা তহবিল বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে কন্যা রত্নদের অনুদান নিয়ে বড় ঘোষণা করেন তিনি। বর্তমানে যে 1000 টাকা করে গ্র্যান্ট দেওয়া হচ্ছে, 2027 শিক্ষাবর্ষ থেকে তা দ্বিগুণ করে 2000 টাকা করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী। নারী শিক্ষা ও ছাত্রীদের ক্ষমতায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গোপাল পাঠা রুখে না দাঁড়ালে অস্তিত্ব শূন্যে ঠেকত। বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে বললেন শুভেন্দু। বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে দেশভাগের রক্তাক্ত ইতিহাস এবং ছিন্নমূল মানুষের যন্ত্রণার কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মৌলালী যুব কেন্দ্রের অনুষ্ঠানে তিনি 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং ও নোয়াখালীর গণহত্যার প্রসঙ্গ তুলে অতীত ভুলে না যাওয়ার বার্তা দেন। দেশভাগের সময়ে কলকাতার প্রতিরোধ গড়ে তোলার প্রসঙ্গে শুভেন্দু বলেন, সেদিন যদি গোপাল পাঠা রুখে না দাঁড়াতেন তবে এই ভূখণ্ডে হিন্দুদের অস্তিত্ব হয়তো শূন্য গিয়ে ঠেকত। উত্তর কলকাতাকে অনুষ্ঠান স্থল হিসেবে বেছে নেওয়ার ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি। কলকাতার সুরাবর্দী নাম বদলে গোপাল মুখার্জি অ্যাভিনিউ করার প্রসঙ্গেও বক্তব্য রাখেন শুভেন্দু। রাজনৈতিক পথ পরিবর্তনের বাংলায় এই প্রথম সরকারি উদ্যোগে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালিত হয়েছে। রাজ্যপাল RN রবি এই প্রস্তাব গ্রহণ করে রাজ্য সরকার এই কর্মসূচির আয়োজন করে। দেশভাগের জন্য মোহাম্মদ আলী জিন্নার হীন চক্রান্ত ও দ্বিজাতি তত্ত্ব এর সমালোচনা করে শুভেন্দু বলেন, তারা সবসময় পূর্ণাঙ্গ ও অখণ্ড ভারত চেয়েছেন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। হঠাৎ অসুস্থ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তড়িঘড়ি ভর্তি করানো হলো দিল্লির এইমসের হৃদরোগ বিভাগে। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জেপি নাড্ডাকে দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন। এইমসের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার রাতে শারীরিক অস্বস্তি অনুভব করায় নাড্ডাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে। অধিবেশন চলাকালীন নিটের প্রশ্নফাঁস নিয়ে সমাজ সৈনিক সোনাম ওয়াংচুকের অনশন ভাঙাতে এবং ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে ইতি টানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন বিজেপির সভাপতি নাড্ডা। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের একটি অভিযোগের প্রসঙ্গেও নাড্ডা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বিজেপি কর্মীদের শুদ্ধিকরণ অনুষ্ঠান নিয়ে তিনি জানিয়েছেন, এই ঘটনা বিজেপি সমর্থন করে না। নেতাজিকে কিছু বলার আগে 10 বার ভাবুন, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার। স্বাধীনতা দিবসের কর্মসূচিতে মগরায় গিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন। বন্দে মাতরম প্রসঙ্গে তিনি বলেন, জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল বন্দে মাতরম এবং বিজেপি সরকার সম্পূর্ণ গান গাওয়ার ব্যবস্থা করেছে। ভারতকে দ্বিখণ্ডিত করতে চাওয়া অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দিয়ে সুকান্ত বলেন, যতদিন ভারতীয় জনতা পার্টি রয়েছে ততদিন কেউ ভয় পাবেন না এবং তিনি লড়াই চালিয়ে যাবেন। অভয়া কাণ্ডে নির্মল ঘোষের পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, যারা তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে ক্ষমা চাওয়াকে স্বাগত জানিয়ে সুকান্ত বলেন, নেতাজির মতো ব্যক্তিত্বকে নিয়ে মন্তব্য করার আগে 10 বার ভাবা উচিত। এনআরএসে নার্সের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্তে অপরাধ প্রমাণিত হলে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করছে। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভুয়ো ভোটার কার্ড। শান্তিপুরে চাঞ্চল্য, বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজ্যে ফের ভুয়ো ভোটার কার্ডের হদিশ মিলল।
নদিয়ার শান্তিপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের নিউ ঘোষ এলাকায় সারিবদ্ধ দোকানগুলির পেছনে একটি পরিত্যক্ত জঙ্গল থেকে আনুমানিক 15টি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিউ ঘোষ মার্কেট সংলগ্ন জঙ্গলে ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন প্রশান্ত মণ্ডল। শুক্রবার সকালে তিনি বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি পিকলু বিশ্বাসকে খবর দেন। পরে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পিকলু বাবু। উদ্ধার হওয়া কার্ডগুলির মেয়াদ ও আবেদন প্রক্রিয়া বিশ্লেষণ করে একাধিক অসঙ্গতি মিলেছে বলে দাবি। কার্ডগুলির মধ্যে স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নাম রয়েছে। মায়া সরকার, মঞ্জু বণিক মণ্ডল এবং পবিত্রা বিশ্বাসের নামও রয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি নেতা গোবিন্দ ভৌমিক অভিযোগ করেন, ডবল ভোট দেওয়ার জন্য এসব কার্ড তৈরি হয়েছিল। পুলিশ প্রশাসনকে পুরো বিষয়টি খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। লালকেল্লায় আমন্ত্রণ পেলেও বাধা ছিল অর্থ। সুন্দরবনের সেলিমাকে বিমানে করে দিল্লি পাঠালেন বিধায়ক। সুন্দরবনের দরিদ্র পরিবারের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লা বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে। কিন্তু আর্থিক অনটনের কারণে সেলিমার দিল্লি যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেলিমার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। তার সহযোগিতায় বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়। দিল্লিতে থাকার জন্য 10,000 নগদ টাকাও দেওয়া হয়েছে। শুক্রবার সকালে বিধায়ক নিজের গাড়িতে করে সেলিমাকে বিমানবন্দরে পৌঁছে দেন। সেলিমার বাবা মায়ের হাতে মেয়েকে দিল্লি পাঠানোর মতো অর্থ ছিল না। মেয়ের পড়াশোনায় অবশ্য কোনো খামতি রাখেনি বাবা মা। 500 শব্দের প্রবন্ধ লিখে সেলিমা এই সুযোগ পেয়েছে। বিধায়ক পরেশ রাম দাস জানান, সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরে তিনি সমস্ত ব্যবস্থা করেন এবং প্রশাসনের সাহায্যে প্রয়োজনীয় অনুমতিপত্রেরও ব্যবস্থা করা হয়েছে। বিধায়কের সহযোগিতায় শেষ মুহূর্তে দিল্লি পৌঁছতে পেরে আপ্লুত সেলিমা। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।